আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করছি ২০০০ সালের ৪ই আগস্ট বৈরুত বন্দরের সেই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে। এটা ছিল বিশ্বের অন্যতম বড় একটা অপারমাণবিক বিস্ফোরণ। হ্যাঁ, ঠিক। বৈরুত বন্দর ৪ আগস্ট ২০২০। একটা সাধারণ বিকেল ছিল সেটা, যা হঠাৎ করেই একটা দুঃস্বপ্নে পাল্টে গেল। শহরের একেবারে কেন্দ্রে, তাই না? লেবাননের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বন্দরটা। একদম। তো ঘটনার শুরুটা কিন্তু হয়েছিল হ্যাঙ্গার ১২তে লাগা একটা আগুন থেকে। হ্যাঁ, শুনেছিলাম কয়েকজন ওয়েল্ডার নাকি সেখানে কাজ করছিলেন, দেওয়ালের একটা ছিদ্র সারাচ্ছিলেন। ঠিক তাই। আর সেখান থেকেই স্ফুলিঙ্গ ছিটকে আগুনটা ধরে যায়। দমকল কর্মীরা যখন এলেন, পরিস্থিতি দেখে তারাও বলছিলেন ব্যাপারটা কেমন যেন অদ্ভুত, সুবিধার নয়। ওহ, আর তার ঠিক পরপরই? হ্যাঁ, সন্ধে ৬টা ৭ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটা হয় হ্যাঙ্গারে রাখা আতশবাজি থেকে। সেটা শক্তিও কম ছিল না, প্রায় ১৫০০ কেজি টিএনটির মতো। আর মানুষ কিছু বুঝে ওঠার আগেই ঠিক ৩০ সেকেন্ড পর, চোখের পলকেই দ্বিতীয় আসল বিধ্বংসী বিস্ফোরণটা ঘটে। সেই দৃশ্যটা টিভিতে যা দেখেছিলাম, বিশাল আগুনের গোলা, তারপর ওই শকওয়েভ। হ্যাঁ, শব্দের চেয়েও দ্রুতগতির শকওয়েভ। আর ওই সাদা জলীয় বাষ্পের মেঘ, তারপর অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে তৈরি হওয়া গাঢ় লাল ধোঁয়া আসলেই ভয়ানক। এর তীব্রতা নাকি সাইপ্রাস থেকেও বোঝা গিয়েছিল, প্রায় ২০০ কিলোমিটার দূরে। হ্যাঁ, কম্পন অনুভূত হয়েছিল। ৮ কিলোমিটার দূরে এয়ারপোর্টের কাজ ভেঙে চুরমার। আর ভূমিকম্প ৩.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। বলেন কি? আর শক্তিটা প্রথমটার চেয়ে ১০০০ গুণ বেশি বলছিলেন। হ্যাঁ, প্রায় ১৫ লক্ষ কেজি টিএনটি, হিরোশিমার যে পারমাণবিক বোমা ছিল তার প্রায় ১০%। ভাবা যায়, বিস্ফোরণের জায়গায় ১৩৫ মিটার চওড়া একটা বিশাল গর্ত হয়ে গিয়েছিল। কিন্তু এত ভয়ঙ্কর বিস্ফোরণের মূল কারণটা কি ছিল? এত শক্তি এলো কোথা থেকে? কারণটা হচ্ছে হ্যাঙ্গার ১২তে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট। প্রায় ৭ বছর ধরে ওটা ওখানে ছিল। ৭ বছর? কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট ওখানে এলো কিভাবে? এটা তো সাধারণত সার বা খনিতে বিস্ফোরক হিসেবে ব্যবহার হয়, তাই না? ঠিক। এর পেছনে একটা লম্বা অবহেলার গল্প আছে। ২০১৩ সালে এমভি রোসাস নামে একটা জাহাজ আসছিল, জর্জিয়া থেকে মোজাম্বিক যাচ্ছিল এই অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে। আচ্ছা। জাহাজটাতে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, আর মালিকেরও আর্থিক সংকট ছিল। তাই জাহাজটা বৈরুতে আটকা পড়ে যায়। শুনেছিলাম জাহাজের মালিক নাকি ক্রুদের বেতন আর বন্দরে চার্জ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, এক পর্যায়ে তাই হয়েছিল। ক্রুরা মুক্তি পেলেও বকেয়া ডকের ফির কারণে জাহাজ আর তার কার্গো ওই অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করে হ্যাঙ্গার ১২তে রেখে দেওয়া হয়, কোনো রকম নিরাপত্তা ছাড়াই। এটা তো সাংঘাতিক অবহেলা। কেউ কিছু বলেনি এতদিন? বলেছে তো। ২০১৪ সাল থেকেই বন্দর কর্তৃপক্ষ বারবার চিঠি দিয়েছে, সরকারি কর্মকর্তাদের জানিয়েছে যে এই রাসায়নিকটা এভাবে রাখা বিপজ্জনক, গোদামের অবস্থা ভালো না, এটা বিক্রি বা রপ্তানি করে দেওয়া হোক। কিন্তু কেউ শোনেনি। না। ২০১৯ সালে শেষবারের মতো চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়, সেটা উপেক্ষা করা হয়। এমনকি হ্যাঙ্গারের দেওয়ালে গিয়ে ছিদ্রটা হয়েছিল, যেটা সালাতে গিয়ে আগুনটা লাগলো, সেটার কথাও রিপোর্টে ছিল। এটা আসলে একটা ধারাবাহিক ব্যর্থতা, যার ফল হলো ভয়াবহ ২১৮ জন মানুষের মৃত্যু, ৭,০০০-এর বেশি মানুষ আহত। হ্যাঁ, আর শহরের একটা বিশাল অংশ, প্রায় ১২% মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। অনেক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। হাসপাতালগুলো, সেন্ট জর্জ হাসপাতালের কথা মনে পড়ছে, ভেঙে পড়েছিল প্রায়। ঠিক। আহতদের চিকিৎসা চলছিল পার্কিং লটে, ফুটপাথে। স্থানীয় মানুষরাই তখন গৃহহীনদের আশ্রয় দিয়েছিলেন। পরিবেশের উপরও তো নিশ্চয়ই খারাপ প্রভাব পড়েছিল, ওই ধোঁয়া, গন্ধ। অবশ্যই, দীর্ঘমেয়াদী প্রভাব তো আছেই। আর তাৎক্ষণিকভাবেই সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়, ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। সবার মনে প্রশ্ন ছিল, এতগুলো বছর ধরে এই টাইম বোমাটা লোকালয়ের এত কাছে কিভাবে পড়ে রইল? সত্যি। আর বিচারের অবস্থাটা কি? ঘটনার তো প্রায় ৫ বছর হতে চলল। বিচার প্রক্রিয়াটা খুবই জটিল হয়ে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আছে, অভিযুক্ত মন্ত্রীদের আইনি রক্ষা কবচ, এসব কারণে তদন্ত বারবার থেমে গেছে। প্রথম যে তদন্তকারী বিচারপতি ছিলেন, ফাদি সাওয়ান, তাকে তো সরিয়েই দেয়া হলো। আচ্ছা,
এরপর বিচারপতি তারেক বেতার দায়িত্ব নেন, কিন্তু তিনিও প্রচুর বাধার মুখে পড়েছেন। হেজবুল্লাহ, আমাল মুভমেন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাপ ছিল। 2022 থেকে 2024 পর্যন্ত তো তদন্ত একরকম বন্ধই ছিল। তাহলে কি বিচার হবে না? আশা করা হচ্ছে হবে। 2025 সালে জানুয়ারিতে মামলাটা আবার চালু হয়েছে। বিচারপতি বেতার হয়তো ঘটনার ৫ম বর্ষপূর্তিতে, মানে 4 আগস্ট 2025-এ চূড়ান্ত রায় দিতে পারেন। তবে অপেক্ষাটা সত্যি দীর্ঘ। এই ধরনের ঘটনা আর তার পিছনের খবরগুলো তুলে আনাটা খুব জরুরি। আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন, যদি এই ধরনের বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন। আপনাদের সমর্থন আমাদের কাজ চালিয়ে যেতে উৎসাহ দেয়। বৈরুতের মানুষজন কিন্তু সেই ভয়াবহ স্মৃতিটা বয়ে বেড়াচ্ছে। বিস্ফোরণস্থলে এখন একটা ভাস্কর্য আছে। হ্যাঁ, দেখেছি ছবি। ভাঙা কাচ আর লোহা লক্কর দিয়ে তৈরি, তাই না? 8 ফুট উঁচু একটা নারী মূর্তি, হাতে তলোয়ার। হ্যাঁ, নিহত 218 জনের স্মরণে। আর তার পায়ের কাছে একটা ঘড়ি রাখা আছে, যেটা ঠিক 6টা বেজে 8 মিনিটে থেমে গিয়েছিল বিস্ফোরণের মুহূর্তে। উফ! সব মিলিয়ে দেখলে এটা শুধু একটা দুর্ঘটনা না, এটা ছিল চরম অবহেলা, যার কারণে এতগুলো জীবন চলে গেল, এত ক্ষতি হলো। ন্যায় বিচারের অপেক্ষাটা এখনও শেষ হয়নি। এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। হ্যাঁ, বলুন। প্রশ্নটা হলো, শুধু দোষারোপ না করে বিশ্বজুড়ে প্রশাসনিক ব্যবস্থায় আসলে কী ধরনের পরিবর্তন আনা দরকার, যাতে জনবহুল এলাকার কাছাকাছি এই ধরনের বিপজ্জনক পদার্থগুলো এভাবে টাইম বোমার মতো জমা না হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এর সাথে আর একটা প্রশ্ন আসে, যখন বিচার পেতে এত দেরি হয়, যখন জবাবদিহিতা পাওয়া যায় না, তখন একটা সমাজ, একটা দেশ কিভাবে আবার আস্থা ফিরে পায়, এটা নিয়েও ভাবা দরকার। অবশ্যই। এই গভীর প্রশ্নগুলো দর্শকদের জন্য রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যারা আমাদের সমর্থন করছেন, আবারও ধন্যবাদ। আশা করি আগামীতেও আপনারা আমাদের সাথেই থাকবেন।